বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। তো ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ। তো তোমার 6 নাম্বার পর্ব। যদি 1 থেকে 5 নাম্বার পর্ব দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখন আলোচনা করা হবে সৃজনশীল প্রশ্ন। তো 1 নাম্বার প্রশ্ন কি আছে, যে পাশের চিত্র দেখে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই যে দেখো, পাশে কিন্তু একটা চোখের চিত্র আছে, এই চোখের চিত্র দেখে আমরা নিচের প্রশ্নগুলোর কি উত্তর দেব। তো ক নাম্বার হচ্ছে স্ক্লেরা কি, আর খ নাম্বার হচ্ছে চোখের জি অংশ ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে। তো চোখের জি অংশটা কি এবং সেটা ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে, আমরা চলো দেখি চোখের জি অংশটা কি এবং এটা ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে। 1 নং প্রশ্নের উত্তর ক। অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত ও পাতলা স্তরটি হলো স্ক্লেরা, এখানে দন্তাশয় কয় হবে আর কি। এরপর হলো খ নং প্রশ্নের উত্তর, চোখের জি চিহ্নিত অংশটি হলো কর্নিয়া। তো আমাদের উদ্দীপকে যে জি আছে, এই জি চিহ্নিত অংশটির নাম কি? কর্নিয়া। এই অংশটি দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে। তো এই কর্নিয়ার ভিতর দিয়ে কি আলো চোখের ভিতরে প্রবেশ করে, ফলে আমরা কোনো বস্তুকে দেখি। যদি কর্নিয়ার ভিতর দিয়ে আলো প্রবেশ না করতো তাহলে কিন্তু আমরা কোনো বস্তুকে দেখতে পেতাম না। সুতরাং চোখের কর্নিয়ার কোনো ক্ষতি হলে চোখে আলো প্রবেশ বাধাগ্রস্ত হবে এবং মানুষ কোনো বস্তুকে ঠিকঠাক দেখতে পারবে না। তাহলে কি চোখের কর্নিয়ার ভিতর দিয়ে যেহেতু আলো প্রবেশ করে, যেহেতু আমাদের চোখে যদি আলোই প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু আমরা কোনো বস্তুকে দেখতে পাবো না। কর্নিয়া ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আমরা কোনো বস্তু দেখব না। তো এরপর ছোট গ, বি অংশের কাজ ব্যাখ্যা করো। তো দেখো চিত্রে বি অংশটা কি, এই বি অংশটুকুর কাজ ব্যাখ্যা করতে হবে। তো চিত্রে চোখের বি চিহ্নিত অংশটি আইরিশ, যার অবস্থান কর্নিয়ার পিছনে। কর্নিয়ার পিছনে কালো গোলাকার পর্দাটাই কিন্তু আইরিশ। এটি একটি ঘন কালো গোলাকার ও স্বচ্ছ পর্দা। এর কেন্দ্রস্থলে একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলে। আইরিশের পেশিসমূহের সংকোচন প্রসারণে পিউপিল ছোট বড় হতে পারে। এর ফলে যে আলোকরশ্মি রেটিনায় প্রবেশ করে তা বাড়ানো বা কমানো যায়, অর্থাৎ আইরিশ চক্ষু লেন্স ও রেটিনার উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি আইরিশের প্রধান কাজ। এরপর হচ্ছে বড় গ, যে অংশ কিভাবে আমাদের দেখতে সাহায্য করে আলোচনা করো। তো এই যে অংশটা কি এবং এই অংশটুকু আমাদের কিভাবে দেখতে আলোচনা করে সেই অংশটুকু আলোচনা করলেই হবে। চিত্রে যে চিহ্নিত অংশটি হলো পিউপিল, এটি আইরিশের মাঝখানে অবস্থিত একটি ছোট ছিদ্র। কোনো বস্তুকে দেখতে চোখের এই অংশটি অর্থাৎ পিউপিল বিশেষভাবে সাহায্য করে। নিচে এই বিষয়টি আলোচনা করা হলো। আলোকরশ্মির তীব্রতা অনুযায়ী অরীয় ও বৃত্তাকার পেশির সংকোচন ও প্রসারণের ফলে পিউপিল প্রয়োজন মতো বড় ও ছোট হয়। তার মানে কি আলোকরশ্মির তীব্রতা অনুযায়ী কি করতে পারি আমরা, অরীয় বৃত্তাকার পেশির সংকোচন এবং প্রসারণের ফলে পিউপিলকে আমরা ছোট বড় করতে পারি। আলোকরশ্মির তীব্রতা যদি অনেক বেশি থাকে তাহলে কিন্তু আমরা পিউপিলের ছিদ্রটাকে ছোট করে নেই। যেন অনেক তীব্র রৌদ্রে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা চোখ কাজুমুজু করে রাখি, অথবা সকালবেলা ঘুম থেকে উঠলে হঠাৎ করে যদি আলো আমাদের চোখে আসে তখন কিন্তু আমরা একসাথে চোখটা খুলতে পারি না, চোখটা কিন্তু অল্প অল্প করে মিটমিট করে খুলি, যাতে হালকা হালকা আলো পিউপিলের ভিতর দিয়ে যায় কর্নিয়ার উপরে পড়ে। তো ফলে কোনো দর্শনীয় বস্তু থেকে আগত আলোকরশ্মি যে চিহ্নিত অংশ অর্থাৎ পিউপিলের ভেতর দিয়ে রেটিনায় পৌঁছায়, রেটিনার উপর বস্তুটির একটি উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। পরবর্তীতে মস্তিষ্ক এই উল্টো প্রতিবিম্বকে সোজা করে দেয়, ফলে মানুষ বস্তুটিকে সোজা দেখতে পায়। এভাবে পিউপিল আমাদের দেখতে সাহায্য করে। তো এটা হয়তো বা অনেকে এই অ্যান্সারটুকু বুঝবা না। তো আমাদের প্রথমে কি লেন্সের উপরে আলোটা এসে পড়ে, এই আলোটা পিউপিলের ছিদ্রতে যেয়ে পড়ে কোথায়, রেটিনার উপরে। এই রেটিনার উপরে কিন্তু বস্তুটির একটি উল্টো প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিচ্ছবি গঠিত হয়। এটা কিন্তু আমাদের মস্তিষ্ক সোজা করে দেয়, তখন আমরা বস্তুটা প্রকৃতপক্ষে যেরকম সেরকম কিন্তু সামনে দেখতে পাই। তো এরপর আছে আমাদের 2 নাম্বার সৃজনশীল। তো পাশের চিত্র দেখে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। তো ক নাম্বার, সংবেদী অঙ্গ কাকে বলে। পরে খ নাম্বার হচ্ছে এ চিহ্নিত অংশ না থাকলে কি ঘটবে ব্যাখ্যা করো। তো এ চিহ্নিত অংশটা এখানে কোথায়, এই যে এই অংশটুকু এ চিহ্নিত অংশ।
তো অংশ এ চিহ্নিত অংশটুকু কি হইতেছে আমাদের পিনা, কিন্তু অর্থাৎ কানের বাহিরের অংশটুকু হচ্ছে এ চিহ্নিত অংশ। আমরা এইটা কি বলছে দেখি। যেসব অঙ্গ দ্বারা আমরা স্বাদ গ্রহণ, ঠান্ডা গরম, তাপ চাপ ইত্যাদি অনুভব করি সেগুলোকে সংবেদী অঙ্গ বলে। তো সংবেদী অঙ্গ কি বলা হইতেছে, সংবেদী অঙ্গ কিন্তু আমরা বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়ে থাকি। তো এটাও কিন্তু একটা সংজ্ঞা। তো এরপর হলো 2 নং প্রশ্ন উত্তর খ, যে চিত্রের এ চিহ্নিত অংশটি হলো বহিকর্ণের পিনা। আমরা কান বাহির থেকে হাত দিলে যে অংশটুকু কানের ধরতে পারি ওই অংশটুকুই কিন্তু পিনা। এর মাধ্যমে শব্দ কানের ছিদ্রপথে প্রবেশ করে। এটি না থাকলে শব্দ কর্ণকুহরে প্রবেশ করবে না এবং তা মধ্যকর্ণ ও অন্তঃকর্ণের মাধ্যমে মস্তিষ্কে কোনো অনুভূতি সৃষ্টি করবে না। ফলে আমরা কিছুই শুনতে পারবো না। তাহলে কি এই পিনা না থাকলে কি আমরা শুনতে পারবো? কারণ যদি পিনাই না থাকে তাহলে শব্দ কর্ণকুহরে প্রবেশ করবে না। কর্ণকুহরে যদি শব্দ প্রবেশ না করে তাহলে মধ্যকর্ণ অন্তঃকর্ণের মাধ্যমে সেটা মস্তিষ্কে যাবে না। ফলে আমরা কোনো কিছু শুনতে পারবো না। তো এরপর হচ্ছে ছোট নম্বর প্রশ্ন, ই চিহ্নিত অংশের কাজ উল্লেখ করো। তো ই চিহ্নিত অংশটা কি এবং এর কাজ আমাদের উল্লেখ করতে হবে। তো চিত্রের ই চিহ্নিত অংশটি হলো অন্তঃকর্ণ। ই চিহ্নিত অংশটা কিন্তু অন্তঃকর্ণ, কানের একদম সর্বশেষ দিক। অন্তঃকর্ণ ইউটিকুলাস ও সেকুলাস নামক দুটি প্রকোষ্ঠে বিভক্ত। ইউটিকুলাস প্রকোষ্ঠটি 3টি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভিতরে রয়েছে সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। নালীর ভিতরে এই রস যখন নড়ে তখনই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয় এবং তা ভারসাম্য স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। ফলে আমাদের দেহের ভারসাম্য রক্ষা হয়। আবার সেকুলাসে অবস্থিত ককলিয়া শামুকের মতো পেঁচানো নালিকা শ্রবণ সংবেদী কোষ থাকে। তাহলে কি এই ককলিয়ায় কি থাকে? শ্রবণ সংবেদী কোষ থাকে। শব্দ তরঙ্গ অন্তঃকর্ণে পৌঁছালে ককলিয়ায় অবস্থিত সংবেদী কোষগুলো উত্তেজিত হয় এবং তা শ্রবণ স্নায়ুর মাধ্যমে মধ্য মস্তিষ্কে পৌঁছে যায়। ফলে আমরা শুনতে পাই। সুতরাং বলা যায় দেহের ভারসাম্য রক্ষা এবং শ্রবণ নি হলো ই বা অন্তঃকর্ণের প্রধান কাজ। এরপর হলো বড় গ নাম্বার, যে সি ও এফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা করো। সি এবং এফ এই দুইটার আলোচনা আমাদের করতে হবে। এটা কিন্তু বহিঃকর্ণের সর্বশেষ অংশ, এই অংশটুকুকে বলা হয় কর্ণপটহ। আর এফটাকে কিন্তু আমরা অনেক সময় এখানে একটা হাড় আছে গলার সাথে সংযোগ রক্ষা করে, এটাও আমরা বলে ব্যাখ্যা করছি। আবার অনেকে ব্যাখ্যা করা হয়েছে এটা মধ্যকর্ণ হিসাবে। তো আমি তোমাদেরকে মধ্যকর্ণ হিসাবে ব্যাখ্যা দিলাম। আর যদি ওই যে মধ্যকর্ণের আর গলার সংযোগ রক্ষার জন্য যে হাড়, ওই হাড় যদি তোমরা বলো তাহলে ওই হাড়টা কি কাজ করে সেটা ব্যাখ্যা করে দিলেই হবে। তো চিহ্নিত অংশের নাম হচ্ছে কর্ণপটহ, যা বহিঃকর্ণের শেষ অংশ। কর্ণকুহর কর্ণপটহ নামের এ পর্দায় এসে শেষ হয়েছে। তো এফ চিহ্নিত অংশের নাম হলো মধ্যকর্ণ। তো বহিঃকর্ণ ও অন্তঃকর্ণের মাঝখানে এর অবস্থান। কর্ণপটহ ও মধ্যকর্ণের মাধ্যমে মানব দেহে শ্রবণ কাজ সম্পন্ন হয়। শব্দ তরঙ্গ কর্ণপটহকে আঘাত করলে তা কেঁপে ওঠে। এই কম্পনের ফলে মধ্যকর্ণ আন্দোলিত হয়, যা অন্তঃকর্ণের ককলিয়ায় অবস্থিত সংবেদী কোষের রোমকোষগুলোকে আন্দোলিত করে। ফলে স্নায়ুতারণার সৃষ্টি হয়, যা মধ্য মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পৌঁছালে মানুষ শুনতে পায়। তো আলোচনা থেকে স্পষ্টই বলা যায় যে মানব দেহে সি ও এফ অংশ দুটি না থাকলে আমরা কিছুই শুনতে পেতাম না। সুতরাং সি ও এফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা অপরিসীম। তো এই ছিল 1 নং এবং 2 নং সৃজনশীলে। আমরা কিন্তু সৃজনশীলগুলো ব্যাখ্যা করতে যাইয়া ওইখানে আমরা খুব বেশি বুঝাই না, কারণ এমনিতে সৃজনশীলগুলো রিডিং পড়তে গেলে অনেক সময় লাগে। জাস্ট বইয়ের এই অংশগুলোর আনসার দেওয়া হলো। আর এই বিষয়গুলো যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে অনুশীলনীর পাঠগুলোতে যে আলোচনা আছে ওই আলোচনাগুলো তোমরা আলোচনার ভিডিওগুলো দেখলেই সবটুকু বুঝতে পারবা। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এটাই ছিল এই অধ্যায়ের সর্বশেষ ভিডিও এবং পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।